This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক্সাইড মোড় যে এসকেলেটর লাগোয়া যে দামি ব্র্যান্ডের জামাকাপড় স্টোর সেখান থেকে দীর্ঘক্ষণ লুকোচুরি হওয়ার পর এক এক করে তাদেরকে তোলা হচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে আসলে মোড়ে সেখানে ধর্ষণ করা হয়। লুকোচুরি দেখছিলেন? একে বলে রাজনীতির লুকোচুরি। যে চুরি লুকিয়ে হয়েছে, মানে চাকরি চুরির কথা বলছি। যোগ্য অযোগ্য মিলে মিশে একাকার, কে চাল আর কে যে কাঁকড় বাছাই করা যাচ্ছে না। খুব দুরূহ। গোলমাল হ্যায় ভাই, সব গোলমাল হ্যায়। অতএব সুপ্রিম কোর্ট গোটা নিয়োগ প্রক্রিয়ায় গলদ দেখে 26,000 চাকরি বাতিল করে দিয়েছে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। তাতেও কি বিতর্ক থামে? শাসকের জোরালো ঘোটালা। জেলে পড়ছেন পার্থ, জেলে পড়ছেন শিক্ষা বিভাগের চারজন প্রাক্তন রথী মহারথী। কারো কারো আবার এমন লোভ ছিল যে অবসরের দ্বার প্রান্তে এসেও লজ্জার মাথা খেয়ে জড়িয়ে পড়েন চাকরি বিক্রির চক্রে। সব শাসক ঘনিষ্ঠ, তাই অস্বস্তিটা সব থেকে বেশি শাসকের। বিজেপি কি ঘরে থাকতে পারে? না, ঘরে থাকা উচিত নয়। বিজেপি ঘরে থাকেও নি। হাতে গরম ইস্যু। কাল ঘটা করে মিটেছে রামনবমী। এবার নজর 26,000-এ, মানে বিজেপিদের কথা বলছি। শুভেন্দুরা সরব। কে বলতে পারে চড়া হিন্দুত্বের সঙ্গেই যদি এই ফ্যাক্টর কোনোভাবে কাজ করে যায় 26-এর ভোটে? রাজনীতি কিন্তু সম্ভাবনার শিল্প। দুর্নীতি এ রাজ্যের ভোটে এ যাবৎ বিশেষ প্রভাব ফেলেনি, কিন্তু কোনো কালে ফেলবে না, এটাও তো ধ্রুব সত্য হতে পারে না। এবার যে হাজারে হাজারে চাকরিহারা শিক্ষকের ভবিষ্যৎ জড়িয়ে, তাদের রুটিরুজি, মান সম্মান, তাদের আবেগ, তাদের পরিবারের আবেগ, হতাশা, ক্ষোভ, সর্বোপরি এ রাজ্যের খুদেদের শিক্ষা, নতুন প্রজন্মের শিক্ষা। শাসকের বঞ্চনা। কে বলতে পারে শুভেন্দু যে 5% হিন্দুকে টার্গেট করে এগোচ্ছেন, সেই হিসেব সমীকরণ আরও সহজ করে দিতে পারে এই আকণ্ঠ দুর্নীতির ঝাঁপি? অন্তত এক্ষেত্রে তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি নতুন করে প্রমাণ করার কিছু নেই। হ্যাঁ, তাই তো। দুর্নীতি যে হয়েছে, আজ কি আর শাসকের পক্ষে বড় গলা করে অস্বীকার করার উপায় আছে? তাই তারা অন্যায়কে বারবার বলছেন ভুল। শাসকের অস্বস্তি বাড়িয়ে পথের দখল নিতে আজ ফের শহরের রাজপথে লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্ররা। পথে বঙ্গ বিজেপির যুব মোর্চা। লুকোচুরি সেখানেই, বুঝলেন না? কালীঘাট পর্যন্ত অভিযান ছিল পদ্ম শিবিরের। কালীঘাট তো দূরের কথা, এক্সাইড মোড় থেকে ভবানীপুরের দিকে পাও বাড়াতে পারেননি লকেট এবং তার অনুগামীরা। ধরপাকড়ের আগে এক প্রস্থ লুকোচুরি খেলা চলল। পুলিশের তাড়া খেয়ে বিজেপি কর্মীদের কেউ কেউ ঢুকে পড়েছিলেন কোথায় জানেন? একটা শপিং মলে। এখানেও সেই চাল থেকে কাঁকড় বাছার পরীক্ষা। মার্কেটে মিশে থাকা বিজেপি কর্মীদের গ্রেফতার করতে গিয়ে রাজনীতির আপাত রংহীন মানুষগুলোকেও পুলিশ টার্গেট করলো। কারণ খুঁজে বের করতে হবে বিজেপি কর্মী কারা, যারা হয়তো কেনাকাটা করতে এসেছিলেন। আর এবার এক্সাইড মোড় যে এসকেলেটর লাগোয়া যে স্টোর ছিল, শপিং স্টোর ছিল, দামি ব্র্যান্ডের জামাকাপড় স্টোর, সেখান থেকে কেনাকাটা করে বেরোচ্ছিলেন, তাদেরকেও ধরা হওয়া হচ্ছে পুলিশের সঙ্গে। দীর্ঘক্ষণ লুকোচুরি হওয়ার পর এক এক করে সেই সকল মহিলা এবং পুরুষ বিজেপি কর্মী সমর্থক আছেন, তাদেরকে তোলা হচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে তারা এখানে বেরোনোর সময় এই ঘটনা এবং যারা রয়েছেন তাকে আরো নিয়ে আসা হচ্ছে। লজ্জা করা উচিত, লজ্জা। আপনারা লজ্জা
লকেট চট্টোপাধ্যায় আটক করা হয় বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রকেও। পুলিশ বিক্ষোভ আটকে দিতে পারে, কিন্তু প্রধান বিরোধী দলের মুখ কি সিল করে দেওয়া যায়? বাংলার রাজনীতি তো আর বোবা হয়ে যায়নি এখনো, নিশানায় একজনই। শুভেন্দুর কথায় শাসকের ক্ষমতার উৎস যিনি, তাই হয়তো বিজেপির কর্মসূচির অভিমুখ এখন দক্ষিণ কলকাতামুখী, আরও স্পষ্ট করে বললে কালীঘাটমুখী। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে নাটক করেছে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। হয়তো আমার মা আমার থেকে আর টাকা চাইবে না, হয়তো আমার বাবা আর বলবে না ওষুধ কিনে দেবার কথা। আমার মেয়েটা যে স্কুলে পড়ছে আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কি না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি, আপনি যেভাবেই হোক, যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন, আমরা নইলে মারা পড়বো। চিৎকার করে করে বলছি, আমি সুবিচার চাই, আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। সংসার চালান, নতুন করে বিয়ে করেছেন, তাদের সংসার তৈরি করেছেন। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই। আমাদের নেক্সট প্ল্যান কি? উনি কি আমাদের পরীক্ষার ব্যবস্থা করছেন? কি করতে চাইছেন আমাদের জন্য? আমাদের কাছে কিন্তু কোনো কিছুর ক্ল্যারিটি নেই। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান A ready, B ready, C ready, D ready and E ready. আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে নাটক করেছে, যে নাটক চলছে, তার প্রতিবাদ চলছে। আর এবার এক্সাইড মোড় যে এসকেলেটর লাগোয়া যে স্টোর ছিল, শপিং স্টোর ছিল, নামি ব্র্যান্ডের জামাকাপড় স্টোর, সেখান থেকে কেনাকাটা করে বেরোচ্ছিলেন, তাদেরকেও ধরা হচ্ছে পুলিশের সঙ্গে। দীর্ঘক্ষণ লুকোচুরি হওয়ার পর তাদেরকে তোলা হচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে, পরিবারকে হত্যা করা হয়েছে, রীতিমতো হত্যা করা হয়েছে তাদেরকে। যোগ্য অযোগ্য সবাই পরিবারকে হত্যা করছে। তার জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে কি হয়েছে, রাজস্থানে কি হয়েছে, ইউপিতে কি হয়েছে? সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে। অস্বীকার করতে পারবেন না। বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান। কাজেই আজকে আমি কথা বলতে এসেছি, দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। পুলিশ এত উৎসাহ দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে, যেভাবে দেখাচ্ছে, আজকে যেভাবে তারা বেকার অ্যারেস্ট করছে। কোনো আন্দোলন হয়েছে? কিছু হয়েছে? আজকে মানুষ যদি কোনো প্রতিবাদ করে, কোনো আওয়াজ তোলে, সেই নিয়ে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে। জীবনে কোনো প্রতিশ্রুতি রাখেননি, যেন শিক্ষকরা তার উপরে কতটা ভরসা করবেন সেটা যেন চিন্তা ভাবনা করে যান। এই যে গণ্ডগোল, চিন্তা ভাবনা করেই গণ্ডগোলটা করা হয়েছে। এর কোনো সরকারের হাতে সমাধান নাই, আর সরকারের ইচ্ছাও নেই, যেন এই বৈঠকের কোনো ভবিষ্যৎ নাই। মন্ত্রীর নেতৃত্বেই এই ঘোরটা পাকিয়েছে, যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়েছে। বিজেপির ম্যানিফেস্টো বলা হয়েছিল, প্রতিশ্রুতিতে প্রথমবার, এবার তো দ্বিতীয়বার এসছে, যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে।
দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। সুতরাং মনে রাখবেন, এদের বিশ্বাস করবেন না, এরা দুমুখে কেউটে সাপ। আমরা এক নয়, এটা মাথায় রাখবেন। আম গাছে কখনো আমরা ফলে না। যোগ্য টিচার আছে যারা, হ্যাঁ, তাদেরকে উনি সঠিক তথ্য দিয়ে রিভিউ পিটিশন দাখিল করুন, যাতে আমাদের প্রাণ বেঁচে যায়। 2022 5ই মে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে 5836 আপনি যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন তার মামলা কালকে আছে। কেউ কারো উস্কানি সুরে, প্ররোচনা শুনে প্লিজ দয়া করে প্ররোচিত হবেন না। মনে রাখবেন, মাথার ওপরে আমরা আছি, মামাটি মানুষের সরকার আছে, কারো প্রতি কোনো অবিচার আমরা করব না। এটা আমি কথা দিয়ে গেলাম, 3000 চাকরি বিক্রির জন্য হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা জেলে গেছে। আর 2022-এর 5ই মে আপনি সহ আপনার যে মন্ত্রীরা ওই রেজুলেশনে সই করেছে তারাও জেলে যাক। আমরা এটাই চাই। থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেবার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। আসলে এই মুখ আর মুখোশেই যাবতীয় বিভ্রান্তি। চাকরিহারারা চরম বিভ্রান্ত, তাদের হতাশা নিয়ে রাজনীতির মার্কেটিং করা হচ্ছে না তো। মুখ্যমন্ত্রী নিজে সাবধান করছেন, মুখ আর মুখোশে বিভ্রান্ত হবেন না বলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কজন আশ্বস্ত হতে পেরেছেন বলুন তো আজ মুখ্যমন্ত্রীর কথায়? রাজ্যের শাসক দল গণতন্ত্রের কথা বলে, সংবিধানের কথা বলে, সুপ্রিমো বিলেতে গিয়েও গান্ধী মূর্তির সামনে প্রার্থনা করছেন, বাপুজি দেশের সংবিধান রক্ষা করো। অথচ কি জানেন, এই বাংলায় গণতন্ত্রের যারা চতুর্থ স্তম্ভ মানে সাংবাদিক কুল, পুলিশের চোখে বিন্দুমাত্র মর্যাদা নেই তাদের। কেন বলছি, এই ছবিটা দেখুন। এই নীল টি-শার্ট পরা বুম কেড়ে নিচ্ছেন, হাত থেকে বুম কেড়ে নিচ্ছেন। এই নীল টি-শার্ট পরা যাকে দেখছেন, পুলিশ পিছন থেকে মুঠো করে কলার ধরে, কে জানেন? আমাদের TV9 বাংলার সাংবাদিক সৌরভ দত্ত। সৌরভ কিন্তু দুঁদের রিপোর্টার, প্রচুর মানুষের শ্রদ্ধা অর্জন করেছে সৌরভ এই বয়সেই ভালো কাজের জন্য, সত্য তুলে ধরার জন্য। পুলিশের কোন পাকা ধানে সৌরভ মই দিয়েছেন বলুন তো? বিজেপি যুব মোর্চার বিক্ষোভ কভার করতে এক্সাইড মোড়ে গিয়েছিলেন সৌরভ, হাতে ধরা ছিল TV9-এর বুম মাইক। তারপরেও পুলিশ কলার ধরার সাহস পায় কিভাবে, কোন যুক্তিতে? সৌরভের ওপর পুলিশের এই আক্রমণ আসলে আমরা মনে করছি গোটা TV9 বাংলার ওপরেই আক্রমণ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আক্রমণ, তাও এইরকম একটা জায়গায়। এরপরেও শাসক বলবে এখানে আইনের শাসন চলে। ভোটের সময় যা হয় সেসব নয় বাদই দিন, তখন তো একটা দুষ্কৃতীদের বিরাট বাহিনী নামে। কিন্তু আজ তো সেখানে দুষ্কৃতী ছিল না। এটা উত্তরপ্রদেশ নয় বাংলা, এসব শাসক যুক্তি দেয়। এখানে বিরোধীদের বিক্ষোভ দেখাতে হলে কথায় কথায় আদালতের অনুমতি নিয়ে বিক্ষোভ দেখাতে হয়। অনেক উদাহরণ আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি একের পর এক। এবার কি মিডিয়াকেও আদালতের অনুমতি নিয়ে তবে রাজনৈতিক কর্মসূচি কভার করতে যেতে হবে? পুলিশ কি বাংলার শাসকের হয়ে সেই বার্তাই দিতে চাইল আজকে? তবে এভাবে TV9 বাংলাকে কিন্তু বিচলিত করা যাবে না, ভয় দেখানো যাবে না। আমরা আবার কথা দিচ্ছি, আপনাদের সামনে যা দেখব, যা শুনবো তাই দেখাবো এবং আপনাদের অবশ্যই জানাবো। মুখ আর মুখোশে বিভ্রান্তি, সত্যি বিভ্রান্তি আছে? আচ্ছা, কুন্তল, কালীঘাটের কাকু এরা কাদের মুখ ছিল? পার্থ, মানিক ভট্টাচার্য কাদের মুখ? আমরা প্রশ্ন করছি জনতার হয়ে। কারই বা এবার মুখোশ?
আপনি জানেন, আমিও জানি, এখন সব ওপেন সিক্রেট। এদের জন্যই যে নামগুলো করলাম সুতোয় ঝুলছে আরও 32,000 ভবিষ্যৎ। 26,000-এর পর প্রাথমিকের 32,000, আবার চাকরি বাতিলের সিঁদুরে মেঘ। কলকাতা হাইকোর্টে প্রাথমিকের এই মামলা থেকে আজ আচমকা সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমেন সেন। এই মামলাটার দিকেও কিন্তু একটা বিরাট অংশের মানুষের নজর আছে, কারণ প্রাথমিকে চাকরি প্রার্থীর সংখ্যা বেশি, অ্যাসপায়ারেন্ট বিশেষ করে গ্রাম বাংলায় অনেক বেশি। সৌমেন সেন মামলা শুনবেন না। আজ সোমবারই বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তিনি সরলেন কেন? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন একসময় প্রবল বাগবিতণ্ডা হয়। সেই বাগবিতণ্ডার জেরে বিচারপতি সৌমেন সেন নিয়োগ প্রক্রিয়ার মামলা থেকে সরে দাঁড়ান। ফের সেই বাগবিতণ্ডার জন্যই কি আবারও এই 32,000 প্রাথমিক মামলা থেকে সরে দাঁড়ালেন? যদিও কারণ ব্যাখ্যা করেননি বিচারপতি সৌমেন সেন, শুধুমাত্র ব্যক্তিগত কারণ দেখানো হয়েছে। অনেকেই সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। ক্যামেরা রাজেশ ভগতের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। হ্যাঁ, এই বিচারপতির বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেডিকেল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর প্রথমে স্থগিতাদেশ দিয়েছিলেন। পরে সিবিআই এর দায়ের করা এফআইআরই খারিজ করে দেন। এরপরেই সরব হয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছিল। তার নির্দেশনামায় বিচারপতি সেন সম্পর্কে একাধিক অভিযোগ তোলেন অভিজিৎবাবু। এমনকি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাও কার্যকর হবে না বলে জানিয়ে দিয়েছিলেন তখন বিচারপতি চেয়ারে থাকা অভিজিৎ গাঙ্গুলি। পুরনো সেই সংঘাতেই কি সরে দাঁড়ালেন তিনি? উত্তর অজানা। উত্তর অজানা প্রাথমিকের 32,000 চাকরি শেষ পর্যন্ত বেকি। 2014-এ প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় টেট উত্তীর্ণ হন প্রায় 1,25,000 প্রার্থী। 2016-এ তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। টেট উত্তীর্ণদের মধ্যে থেকে 42,949 জনকে চাকরি দেওয়া হয়। অভিযোগ ওঠে ওই 42,949 জনের মধ্যে 32,000 প্রার্থী আসলে নট ট্রেইনড, অপ্রশিক্ষিত। তাদের নিয়োগে একাধিক অনিয়ম হয়েছে। সঠিক পদ্ধতিতে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট না নিয়েই চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মামলায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে সিঙ্গল বেঞ্চ। পরে সুপ্রিম কোর্ট ঘুরে ওই মামলায় গিয়েছিল বিচারাধীন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। আমজনতার বিপদ দিকে দিকে, কোন দিকে যাবেন আপনি? ঘরে ঘরে সংকট। আর ঘরের কথাই যখন বলছি তখন হেঁসেলের দিকটায় যেতেই হবে। আজ সেখানে আবার ধাক্কা এলো। রান্নার গ্যাস এবার আরও দামি। এক ধাক্কায় 50 টাকা বাড়িয়ে দেওয়া হলো সিলিন্ডারের দাম, 50 টাকা। এবং এ যাত্রা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদেরও কোনো রেহাই নেই। তাদেরও 50 টাকা বেশি গুনতে হবে সিলিন্ডার প্রতি। 50 रुपए पर सिलेंडर भैया बढ़ेगा, 50 rupees per cylinder for Ujjwala and non-Ujjwala. Again, this will be reviewed every 15 days or 1 month, whichever is the system. মন্ত্রী মশাই তো বলেই খালাস, কিন্তু ঘাম বেরোচ্ছে তো সাধারণ মানুষের। সিলিন্ডার প্রতি 50 টাকা বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম, আর এতে মধ্যবিত্তের হেসেলে ফের ছ্যাঁকা লেগেছে। 50 রুপিস বাড়া মানে অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে একটা ফ্যামিলির জন্য মাসে এলপিজি সিলিন্ডারের জন্য। প্লাস 50 টাকা মানে ওটা অলমোস্ট 900 টাকার কাছে চলে যায়। প্রবলেম হবেই একটা ফ্যামিলির জন্য। এমনিভাবে যদি চলে তাহলে আমরা কিভাবে চলবো আপনারা বলুন। এমনিভাবে প্রায় রান্নার গ্যাসের প্রায় এমনি বেড়েই যাচ্ছে, কারো কিছু মানে নো ওয়ান ইজ হেল্পিং। আচ্ছা, নেতারা তো সারা বছর জনতা জনার্দনের সুবিধার কথা বলেই থাকেন, নিয়ম করে জনসেবার কথা বলেন। মানুষের জন্যই নাকি তাদের এত ভাবনা চিন্তা, এত কষ্ট সহা। এই যে সিলিন্ডারের দাম 50 টাকা করে বেড়ে গেল, তাদের চিন্তা ভাবনা কোথায় গেল? গ্যাসের দাম সময়ে সময়ে রিভিউ হয়, কখনো বাড়ে কখনো কমে। এখন যদি বেড়ে থাকে সেটা আবার কমে যাবে। আবার বিজেপির সরকার গঠন হলে বছরে 2টো করে ফ্রিতে সিলিন্ডার দেওয়া হবে। দাম নিয়ে কিন্তু গরমাগরম তরজাজারি। শুনুন বিজেপির বিরোধীরা কি বলছে। সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা চাপিয়ে
সব দিক থেকে দমবন্ধ করে দেওয়া হচ্ছে, জীবন দুর্বিষহ করে দিচ্ছে এই কেন্দ্রীয় সরকার। দেশের আর্থিক পরিস্থিতি সাধারণ মানুষের অনুকূলে নেই। তথ্য পরিসংখ্যানের জাগলারিতে যেটা দেখানো হচ্ছে, সাধারণ মানুষের জীবনের অভিজ্ঞতা সে কথা বলছে না। রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো, আমরা এর তীব্র বিরোধিতা করছি। 24-এর ভোট হয়ে গেছে, পরেরটা 29, অতএব এখন অনেক টাইম, এখন আবার বাড়বে। ভোট আসলে একটু কমে, বাকি সময় বেড়ে যায়। তবু ভেবে নিন, রামনবমীর গিফট, তাইতেই যেন খুশি থাকবেন। রাজ্যের শিক্ষাক্ষেত্রের কথায় আবার ফিরতেই হচ্ছে, অন্তত আজকের দিনটা না ফিরে উপায় নেই। যা চলছে তাতে আমাদের রাজ্যের ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা যে কোন পথে যাচ্ছে সেটা ভেবে আমরাও আটকে উঠছি আপনাদের মতো। শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, আর এক দল চাকরির দাবিতে রাস্তায় বসে, মানে শিক্ষকদের কথা বলছি, চাকরি চেয়ে আন্দোলন চলছে তো চলছেই। তাহলে স্কুলে পড়াবে কে? স্কুলে যে ঘন্টা বাজানো হয় তার লোকই পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা এখন তৈরি হয়েছে। আপনারা সেই ছবিও দেখেছেন, চারদিকে কেমন একটা অন্ধকারের রাজত্ব, বিশেষ করে শিক্ষা জগতে। তবু তার মধ্যে আশার আলো দেখা যায় মাঝে মাঝে, যেমনটা ধূপগুড়িতে দেখা গেল আজ। ধূপগুড়ির গাদং 2 নম্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এই স্কুল নামে চেনার কথা নয় আপনাদের, এমন কিছু বিখ্যাত স্কুল নয়, তবে কাজে চিনুন, কারণ এই শিক্ষাই দিচ্ছে এই প্রাইমারি স্কুলটি। ক্লাস চলছে রমরমিয়ে, মহা উৎসাহে, পড়ুয়ারা মনোযোগ দিয়ে শিক্ষকের কথা শুনতে ব্যস্ত, তার প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত, উৎসাহের কোনো খামতি নেই। তবে যাকে পড়াতে দেখছেন স্কুলে, তিনি কিন্তু এখানকার শিক্ষকই নন। জানেন ইনি কে? ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যক্ষ। তিনি নিজেই হাজির বাচ্চাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে। এই উদ্যোগের নামও দেওয়া হয়েছে কলেজের পক্ষ থেকে ফান অ্যান্ড লার্ন, অর্থাৎ মজা করেই শিক্ষা। যদি কাউকে সিরিয়াসলি কিছু করতে হয় শিক্ষা নিয়ে, ওটা আমার মনে হয় প্রাইমারি স্কুলটা সেটা বেস্ট জায়গা। আমরা একটা মডেল তৈরি করছি, 1 বছর এই স্কুলে আমরা টিচারদের সঙ্গে শেয়ার করব যে এই জিনিসটা আপনারা করতে পারেন, কীভাবে বাচ্চাদের ইংরেজিটা শেখানো যায়, কীভাবে পড়াশোনাটাকে আরও মজাদার করা যায়, কুইজ বা নানান রকম বাচ্চাদের মধ্যে কম্পিটিশন করে। স্যাররা আবার প্রজেক্টর নিয়ে আসছেন, ওনারা একটা চার্লি চ্যাপলিন একটা সিনেমা দেখাবেন, এইটা দেখে ওরা কার্টুনের মতো দেখে ওরা পড়াশোনাটা করছে। তাতে ওদের দেখলাম যে উৎসাহটা খুবই, আমার খুব ভালো লাগলো যে ওনারা এরকম একটা উদ্যোগ নিচ্ছে। বাইরে কলেজের প্রফেসররা আসে, এসে প্রোগ্রাম করে পড়াশোনা করায়, ইংলিশটাও পড়াচ্ছে কি? ইংলিশ পড়াচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে স্কুলটা আরো উন্নতির দিকে যাবে। আমরা খুব খুশি। ফোটকাটা আজ এ পর্যন্তই, কিন্তু শেষ করার আগে আপনাদের একটা কথা বলবো। দেখুন, এই যে ছবিটা দেখালাম, এটা একটা আশার ছবি। সত্যি বাংলার সরকারি স্কুলগুলোতে যা চেহারা, তাতে না নাগরিকদের মহৎ হৃদয়বৃত্তির যারা রিটায়ার্ড নাগরিক, তাদেরকে একসময় স্কুলে স্কুলে গিয়ে হয়তো ক্লাস নিতে হতে পারে, এবং ওই ভলেন্টারি ক্লাস, বাচ্চাদের বাঁচানোর জন্য, শিক্ষা বাঁচানোর জন্য।